আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩। লিখেছেন ফাবিহা মম। সন্ধ্যা থেকেই বাড়ির অবস্থা থমথমে। ডাক্তারের ওষুধে জ্বর কমে না মেহিনুরের। জ্বরতপ্ত অবস্থার জন্য লাল হয়ে গেছে শরীর। চেহারার অবস্থাও বেশ বিবর্ণ। একদিনের মধ্যে শরীরের সব সুস্থতা যেন হারিয়ে গেছে ওর। সকাল থেকে পেটে কিছু পড়েনি মেহিনুরের। মা ও বড় মা খাবারের জন্য প্রচুর জোরাজুরি করেছে, কিন্তু জোরাক্রান্ত মেহিনুর কিচ্ছু মুখে তুলেনি। হান্নান শেখ আদরের নাতনিকে এই অবস্থা দেখতে পারছিলেন না। বুকটা হাহাকার করে ছটফট করছিল ওনার। ডাক্তারকে এই পর্যন্ত ৪ বার ডেকে ফেলেছেন তিনি, কিন্তু প্রতিবারই মোস্তফা ডাক্তার বিরক্ত গলায় বলছিলেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে। যদি অবস্থা আরও খারাপ হয় তাহলে দ্রুত শহরে ট্রান্সফার করতে হবে। এদিকে মারজাও জোর করে বৃদ্ধ হান্নানকে কিছু খাওয়াতে পারলেন না। নিরুপায় হয়ে বসে আছেন বাবা মশাইয়ের সাথে। শাহনাজ, সাবা ও সুরাইয়া মেহনুরের পাশে বসে আছে। শাহনাজ ওর মাথার কাছে বসে একের পর এক তপ্ত কাপড় পানিতে চুবিয়ে কপালে পট্টি করছিল। এদিকে সুরাইয়ার হাতে এখন শাহনাজের ফোন। সুরাইয়া এক মনে সেটা নিয়ে বাংলা নাটক দেখছে। সাবা বিরস মুখে বসে থাকতেই হঠাৎ শাহনাজের পানে তাকিয়ে বলে, বুবু, ওকে কবিরাজ বাড়ি নিয়ে গেলে হয় না? ডাক্তারের টোটকায় তো জ্বরই কমছে না। এমন করে চলতে থাকলে ও যে কঙ্কাল হয়ে যাবে, জানো তো। শাহনাজ কথাটা শুনে চিন্তায় ডুব দিল। জরাক্রান্ত মেহনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। ভাবতে চট করে সাবার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, কবিরাজ বাড়িতে সবাই গেলেও মেহনুর যাবে না। তুই কি জানিস না ওর যে বাইরে হওয়া নিষেধ? মেজমা শুনলে কি অবস্থা করবে? এখনই ভুলে গেলি? মেজমা যদি একবার শুনে মেহিনুরকে বাইরে পাঠানোর ফন্দি করা হচ্ছে, তাহলে তোর পিঠের ছাল তুলে দিবে সাবা। শাহনাজের ক্যাটক্যাট কথায় চুপ হয়ে গেল সাবা। ফোন থেকে মুখ তুলে চোখে তাকালো সুরাইয়া। সুরাইয়ার এমন দৃষ্টি দেখে শাহনাজ চুপচাপ নিজের কাজে মগ্ন হলো। কিন্তু সুরাইয়ার চুপ রইল না। নিজের মায়ের নামে অমন কথা কম্পিনকালেও সহ্য করতে পারে না সুরাইয়া। তাই ফোনটা বিছানায় রেখে সজাগ দৃষ্টিতে শাহনাজের দিকে তাকালো। গমগম গলায় বলল, শোনো বাবু, আমার মা এমন কি করেছে যার কারণে মেহনুর ব্যাপারে নিয়ে ওনাকে কটাক্ষ করছো? শাহনাজ ভিজা তোয়ালে চিপড়ে মেহনুরের তপ্ত গালটা মুছতেই বলল, তোর মা যে ভালো জাতের মানুষ তাই বলতে বাধ্য হই। আর শোন, এখানে বসে তর্ক করবি না। ও অসুস্থ। এই মুহূর্তে একটা শব্দ উচ্চারণ করবি না। যা বলার বাইরে যেয়ে বলবি। আপাতত চুপ থাক। শাহনাজের শক্ত আচরণ সুরাইয়ার ছোট থেকেই অপছন্দ। শাহনাজ সবার সাথে হাসি খুশি আচরণ করলেও সুরাইয়ার সাথে রণমূর্তি ধারণ করে ক্যাটক্যাট উত্তর দেয়। সুরাইয়া আর বসলো না মেহনুরের পাশে। এক প্রকার ক্ষোভ দেখিয়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় সাবাকেও টেনে টুনে সঙ্গে নিয়ে গেল। শাহনাজ সব ঘটনা এমনভাবে অগ্রাহ্য করলো যেন এখানে কিছু হয়নি। ওর মতো অসভ্য বোনকে শাহনাজ এমনও হজম করতে পারে না। প্রায় 2 ঘন্টা মেহনুর সেবায় শ্রম দিল শাহনাজ, কিন্তু ফলপ্রসূ হিসেবে কিছুই হলো না ওর। মাথায় হাত দিলে এখনও আগুনের মতো গরম। গতকাল এমন কি হয়েছে সেটাই কোনোভাবে মেলাতে পারছে না শাহনাজ। বিছানায় হেড সাইডে পিঠ লাগিয়ে বসলে হঠাৎ মেহনুর ঘরের মধ্যে প্রলাপ করতে থাকে। সবগুলো কথাই জড়িয়ে যাচ্ছে, সেই সঙ্গে এলোমেলো প্রতিটা কথা। শাহনাজ কপাল কুঁচকে বিড়বিড় করে মেহনুরের কাছে কান রাখল। অস্পষ্ট সুরে মেহনুর বলে, বাড়ি থেকে বিদায় করো, তাড়িয়ে দাও। দাদাভাই চলে যেতে বলো। শাহনাজ আশ্চর্য হতে গিয়ে নিজেকে শান্ত করে। মনকে সান্ত্বনা দেয় হয়তো জ্বরের ঘোরে হাবিজাবি বকছে। কিন্তু মেহনুর যখন একই কথা অজস্র উচ্চারণ করছে, তখন বাধ্য হয়ে ওর 2 বাহু ধরে কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করে, মেহনুর, তুই কি শুনতে পাচ্ছিস? তুই এগুলো কি বলছিস? মেহনুর, তাকা না, জবাব দে। মেহনুর। জ্বরের জন্য তিল পরিমাণ চোখ খোলার শক্তি পেল না মেহনুর। যতবার খুলতে যায় ততবারই নেত্রপল্লক বন্ধ হয়ে আসে ওর। শাহনাজ অনেকবার চেষ্টা করে শেষে হার মানল। আরেকবার কপালে হাত দিয়ে দেখল জ্বরটা একটু যেন কমেছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই দরজার কড়ায় নাড়ায় শব্দ হলো। শাহনাজ চকিত ভঙ্গিতে দরজার দিকে তাকালে নীতি ও প্রীতিকে দেখতে পেল।
দুজন অনুমতির জন্য অপেক্ষা না করে নিঃশব্দে রুমের ভেতর ঢুকলো। রুমে তখন সোলারের বাতি জ্বলছিল, সিলিং ফ্যান বন্ধ। নীতি মৃদু গলায় শাহনাজকে প্রশ্ন করল, মেহনুরের অবস্থা কেমন? জ্বর কমেছে? শাহনাজ মলিন মুখে মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ে। শেষে নীতির দিকে মুখ ফিরিয়ে ক্লান্ত গলায় বলে, একটু কমেছে, বেশি কমেনি। ও যে কেন এত অসুস্থ হয়ে গেল বুঝতে পারছি না। যেখানে কোনো কারণ ছাড়াই জ্বর আসে না, সেখানে কোনো কোনো কারণ ছাড়াই জ্বর আসলো। নীতি তৎক্ষণাৎ শাহনাজের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। প্রীতির দিকে দৃষ্টি রেখে ঘন করে ঢোক গিলল। এখানে প্রীতির অবস্থাও ভীতু ভীতু। নীতি ওকে ইশারায় শান্ত স্বাভাবিক থাকতে বলল। প্রীতি সেটাই সায় বুঝিয়ে মাথা হ্যাঁ সূচকে দুলিয়ে ফেলল। নীতি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ কাঁচুমাচু ভঙ্গিতে বলল, শাহনাজ, যদি কিছু মনে না করো একটা রিকোয়েস্ট করি। শাহনাজ প্রশ্ন সুরে কৌতূহল বশীভূত হলো। হ্যান্ডসাইপ থেকে পিঠ সরিয়ে বিস্ময় দৃষ্টিতে বলল, মনে করার তো কিছু নেই, কিন্তু কিসের রিকোয়েস্ট? নীতি এবার ঠোঁট ভিজিয়ে শুষ্ক গলায় বলল, না মানে আমার মেহিনুরকে খুব ভালো লাগে, মিষ্টি একটা মেয়ে। ওর আজ এই অবস্থা দেখে ঘুমাতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু যদি বসে থাকি। শাহনাজ, আমরা তো চলেই যাব, আর মাত্র তো কয়েকটা দিন, প্লিজ একটু থাকতে দিবে? শাহনাজ কিছুক্ষণ নীরব থেকে নীতিকে থাকার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। নীতি শাহনাজের জায়গায় বসে ঘুমতো মেহনুরের কপালে হাত বুলিয়ে দেয়। প্রীতি এসে বিছানায় বসলে মেহনুরের দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে, আপু, মেহুনা অনেক সুন্দর। মেয়েটাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আমি একটা মেয়ে হয়ে যদি ওর রূপের প্রশংসা করি, তাহলে একবার চিন্তা করো ভাইয়ার কি অবস্থা হচ্ছে। আমার মন বলছে ভাইয়া ওর সিচুয়েশন শুনে ডেসপারেট ফিল করছে, কিন্তু সেটা আমাদের সামনে প্রকাশ করছে না। মেহনুরের মাথায় আলতো হাতে বলিয়ে দিতে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল নীতি। মাহাতিম চেয়ে নিজেই অস্থির হয়ে বসে আছে সেটা নীতির সচক্ষে দেখেছে। নীতি যে বাধ্য হয়ে ভাইয়ের ধমক খেয়ে মেহনুরকে দেখার জন্য এসেছে সেটা আর খুলে বলেনি কাউকে। এক পর্যায়ে ঘুমে হাই তুলতে লাগলো প্রীতি। 2.5 বছরের ছোট বোনকে রুমে যেয়ে ঘুমাতে বলল নীতি। নীতির কথা আজ্ঞা মেনে প্রীতি ঘুমাতে চলে গেল। সে রুমের আরেকটায় বিছানায় যেয়ে বসে। মেহনুরের রুম 2টা কাঠের বিছানা, একটা জানালার কাছে, আরেকটা রুমের মাঝখানে। মেহনুর কাঁথামুড়ি দিয়ে জানালার পাশে শুয়ে আছে। নীতি ভেজানো জানালাটা খুলে দিয়ে সোলারের লাইট বন্ধ করে দিল। দ্বিতীয় বিছানায় চুপচাপ ঘুমহীন চোখে শুয়ে পড়ল। আজ কোনোভাবে ঘুমানো যাবে না, ঘুমালে মাহাতিম ওকে আস্ত রাখবে না। নীতির ইচ্ছে করছে চোখের মধ্যে মরিচ ডাল দিতে, কিন্তু সাহসে একদম কুলাচ্ছে না। চারপাশ যত নীরব হচ্ছিল, প্রকৃতির ভুতুড়ে আওয়াজ ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছিল। দূরে কোথাও ঘেউ ঘেউ করে কুকুরের ডাকছে, ঝিঝি পোকেরা শব্দ তরঙ্গ অদ্ভুতভাবে শোনা যাচ্ছে। মৃদু বাতাসের দমকায় গাছের ডালপালা পৈশাচিক ভঙ্গিতে ভয় দেখাচ্ছে। মাটিতে লুকিয়ে থাকা শত শত নাম জানা পোকাগুলো বিশ্রী বিকট শব্দ করছে। বাইরে এখনো ভরা জ্যোৎস্নার রাত। দিকে দিক রূপার আলোয় প্রকৃতি যেন ঝলমল করছে। বুকের ভেতর তোলপাড় করা যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা দিচ্ছে। কোনোভাবে শুয়ে বসে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না মাহাতিমের জন্য। এক পলকের দৃষ্টির জন্য অসহ্য লাগছে সব কিছু। ডাক্তারের কথাগুলো শোনার পর ইচ্ছে হচ্ছিল জিপ স্টার্ট দিয়ে শহরের মেডিকেল ভর্তি করে আসতে, কিন্তু লোকে কি ভাববে এটা চিন্তা করে আর আগায়নি সে। মাহাতিম রুমের ভেতর পায়চারি বন্ধ করে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করে সময়টা একবার দেখলো। রাত 2:38 বাজে এখন। জানালার বাঁ দিকে বাহাতো হেলান দিয়ে ডান হাতে ফোনটা পকেটে পড়ল। ডার্ক ব্রাউন রঙের টি-শার্ট ক্রমেই গরমের জন্য অসহন ঠেকতে লাগলো। নিজেকে শান্ত করতে নিঃশ্বাস ছাড়ার জন্য ঠোঁট চোখা করে চোখ বন্ধ করলো। আয়নার পানে তাকিয়ে থাকা ভয়ার্ত দু চোখ কাঁপুনিতে থরথর করে ওঠা রক্তিম লাল ঠোঁট, কুচি গোজার জন্য পেটের কাছ থেকে শাড়ি উঠানো আঙ্গুলের কবল থেকে একে একে কুচি ছেড়ে দেওয়া মুহূর্ত সবই মনের দৃশ্যপটে স্পষ্টরূপে দেখতে পাচ্ছিল। যদি আর কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কষ্টসাধ্য হতো।
ওই দৃশ্য দেখলে মাথা অটোমেটিক কাজ করা বন্ধ করে দিত। মাহাতিম জানালা থেকে হাত সরিয়ে আকাশের দিকে তাকালো। অমনি নিজেকে শক্ত করে দরজার ছিটকিনি খুলে ফেলল। খুবই সাবধানে রুমের বাইরে পা ফেলে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে লাগলো। এক ধাপে 3 সিঁড়ি করে উঠতে চুপচাপ মেহেনুরের রুমের কাছে আসলো। আবারও ডান ও বামে সতর্ক দৃষ্টিতে তাকালো। বিপদমুক্ত অবস্থা বুঝতে চট করে ভেতরে ঢুকে রুমের দরজা আটকে দিল। কিন্তু লাইটহীন রুমে কিছুই দেখা যাচ্ছিল না। মাহাতিম আন্দাজের উপর ভিত্তি করে হাত এগিয়ে লাইট জ্বালালো। অমনি যে দৃশ্য দেখলো তাতে প্রচণ্ড ক্ষেপে গিয়ে ঠোঁট কুঁচকে দ্বিতীয় বিছানায় কাছে আসলো। নীতি পাহারা দেওয়ার বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে ঠাস ঠাস করে গাল বাজিয়ে মারতে ইচ্ছে করছে। রাগের মাথায় শূন্য হাতও উঠল মাহাতিম, কিন্তু নিজেকে সামলে নিয়ে চিবিয়ে চিবিয়ে ডাকলো, নীতির বাচ্চা উঠ। নীতি ঘুমের রেশে ডান পাশ থেকে বাঁ পাশ ফিরে শুলো। মাহাতিম ওর অবস্থা দেখে আরও 2 ধাপ চটে উঠল। ক্রোধের বসে ঠিকই ঘুমতো নীতির গালে ঠাস ঠাস করে চড় মারল মাহাতিম। অনেকটা ভয় ও বিস্ময় নিয়ে হুড়মুড় করে উঠল নীতি। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মাহাতিম দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে দুটো ঢোক গিলে গাল থেকে হাত নামিয়ে তোতলাতে শুরু করে। ভাইয়া, আমি মাত্র শুয়েছি। মাহাতিম ক্ষুদ্র সুরে বলে ওঠে, তা তো দেখতেই পাচ্ছি, তোকে আমি ঘুমানোর জন্য পাঠিয়েছি। কি বলেছিলাম মনে নেই? নীতি আর উত্তরের জন্য মুখ খুলল না। চোখ নিচু করে বিষণ্ণ মুখে বসে থাকলে মাহাতিম গলা নামিয়ে সুর নিচু করে ওকে বাইরে যেতে বলে। নীতি প্রথমে আশ্চর্য হয়ে যায় এই কথা শুনে। পরক্ষণে মাহাতিমের রাগান্বিত অবস্থা ভেবে কিছু বলে না সে। রুমের বাইরে গিয়ে দরজা চাপিয়ে পাহারা দিতে থাকে। মাহাতিম বুঝতে পারল এই প্রথম সে ইচ্ছাপূর্বক মেহেনুরের রুমে এসেছে, যেখানে মেহেনুর অচেতন হয়ে পড়ে আছে। পিছু ফিরে তাকালেই সে মেহেনুরকে দেখতে পাবে, কিন্তু কেমন এক জড়তা যেন মনের অলিন্দে ছুটাছুটি করছে। মন যেন বলছে একবার তাকালে নিস্তার নেই মাহাতিম। মস্তিষ্ক যেন বলছে এখানে না এসে যাবে কই। মাহাতিম 2 চেতনার টানাপড়নে কিছুক্ষণ স্তব্ধিত হয়ে দাঁড়িয়ে রইল। মুখ উঁচু করে সোলার লাইটটা দেখে কি যেন চিন্তা করলো। সেই মুহূর্তে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটটা নিভিয়ে দিল। দরজার বাইরে পাহারা দিতে গিয়ে সুইচের শব্দে চমকে উঠল নীতি। সাথে সাথে আশ্চর্য দৃষ্টিতে পিছনে ফিরে তাকালো। দরজার নিচ দিয়ে আলো আসছে না কেন? এতক্ষণ যে আলোটা ছিল সেটা কোথায় গেল? মাহাতিম কি সত্যি লাইট নিভিয়ে দিল? কেন নিভালো? নীতি অন্তত এতটুকু জানে মাহাতিম খারাপ চরিত্রের ব্যক্তি না, কিন্তু আজকের সমীকরণ সে কিছুতেই মিলাতে পারছে না, এক চুলও না। রুমের লাইট নিভিয়ে হুঁশহীন মেহেনুর দিকে এগোতে লাগলো মাহাতিম। রুমটা ঘুটঘুটে অন্ধকার হলেও জানালা থেকে আগত আলোয় মেহেনুরের গৌরবর্ণের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকে মহাবিষ্টের মতো 2 চোখ আটকে আছে মাহাতিমের। কি অদ্ভুত সৌন্দর্যের মাঝে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সেটি মাহাতিম প্রকাশ করতে পারছে না। অজান্তেই পা চালিয়ে বিছানার কাছে এসে বসল মাহাতিম। তাকিয়ে দেখলো ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে মেহেনুর। গাল দুটো রাঙ্গা হয়ে আছে এখনো। জ্বরের প্রকোপ কান্নার হিড়িকের মতো অনেকটা বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ছে সে। গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। দীর্ঘ চুলগুলো ছেড়ে রাখার কারণে বিছানার ডান পাশে ঘেঁষে ফ্লোরে পড়ে আছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতায় স্নান হয়ে গেছে ওর। চোখ বন্ধ থাকার কারণে ঘনবেষ্টিত পাপড়িগুলোর অদ্ভুত মায়া জড়িয়ে চুম্বকের মতো যেন টানছিল। ক্রমে বিহ্বল হয়ে পড়েছিল মাহাতিম। ধীরে ধীরে মেহেনুরের কাছে যেয়ে বসল সে। দৃষ্টি বিচরণ করছিল মেহেনুরের চোখ, ঠোঁট, গলার উপর। বেহা যাচ্ছিল গলার যেই কালো তিলের উপর। নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে এখন। বেকাবু হয়ে আসছে শরীর মন। এখনই এই দৃশ্যের উপর চাদর টানা প্রয়োজন। ঠিক তখনই জানালাটা বন্ধ করার জন্য উদ্যত হলো সে। মেহেনুরকে দেখে আর ক্ষরণ করতে চায় না হৃদয়। জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে পড়ল, যদি জানালাটা সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে একবারেই আলোহীন অবস্থা হয়ে যাবে এখন। চট করে সিদ্ধান্ত বদলে শুধু জানালার পর্দাটা টেনে দিল। সম্পূর্ণ অন্ধকার না হলেও রুমে আবছা অন্ধকার বিরাজ করল। মনের সকল জড়তা যেন স্বল্প অন্ধকার পেয়ে উধাও হয়ে গেল। হাত
হাত এনে রাখলো মেহেনুরের কপালের উপর। তপ্তময় কপালে হাত রাখতে যেয়ে ধক করে উঠল বুকটা। চমকে গিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলল মাহাতিম। অতি মাত্রার আশ্চর্য হয়ে নিজের হাতের দিকে তাকালো সে। জ্বরের তাপমাত্রা এতটা প্রবল হয়ে আছে কি করে? অনেকটা অদ্রভ্রান্তের মতো চারপাশে তাকাতে লাগলো মাহাতিম। পানি কোথায়, পট্টি কোথায়, কিছুই যেন খুঁজে পাচ্ছিল না তখন। তাড়াতাড়ি বিছানা থেকে পাশের টেবিলে লক্ষ্য করতে বাটির সমেত পট্টিটা দেখতে পেল। দ্রুত গতিতে সেটা এনে পট্টি ভিজিয়ে কপালের উপর চেপে ধরল। মিনিট দুয়েক ওভাবেই চেপে রাখলো ভেজা সুতির পট্টিটা। হালকা মতন গরম হয়ে এলে আবার ভিজিয়ে নেয় সেটা। পরপর অনেকবার ভেজা পট্টি কপালে চেপে ধরল, তারপর আবার কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করলো। কিছুটা কমলেও এক শোর নিচে নামেনি শিওর। মাহাতিম উপায়ন্তর না পেয়ে নীরব ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। মাথার কিছুটা নুয়ে মেহেনুরের মাথার দুপাশে হাত রেখে ওর মুখের উপর ঝুঁকল। আলো আঁধারির অন্ধকারে অতটুকু মুখটা যেন হৃদয়ের মধ্যে দহন স্পর্শ চালিয়ে যাচ্ছে। কাছে টানার কাছে থাকার জন্য বেকুল হয়ে উঠেছে। অস্থিরতার তীব্র ক্লেশ কাজ করছে মনে। ওকে চোখ সয়ে দেখতে পাচ্ছিল মাহাতিম, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে। কিছুক্ষণ ওই বন্ধ চোখের পাণ্ডুরের মুখটা দেখে নীরবে তাকিয়ে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার সামান্য উপস্থিতি পেয়ে এমন অবস্থা হবে ভাবতেও পারিনি পুচকি। এতটা জ্বর বাঁধিয়ে অসুস্থ হয়ে পড়বে ভাবতেও পারিনি। বয়স তো অল্প তোমার, তবুও কেন বড়দের মতো চলাফেরা করো? নিজেকে কেন এত আলাদার মতো রাখো? কথাটুকু শেষ করতেই চোখ থেকে দৃষ্টি সরালো মাহাতিম। ওর উপর থেকে যে উঠতে নেবে গোগানি সুরে শব্দ করল মেহেনুর। চোখের পাতা স্বল্প আকারে খুললে মুখের উপর কাউকে যেন টের পাচ্ছিল। অন্ধকারের মুখ স্পষ্ট না দেখে দেখা গেল মনের ভ্রম ভেবে বিড়বিড় করে মেহেনুর বলল, অশুভ একটা লোকের সামনে পড়ে গেছি দাদাভাই। দাদাভাই, ওই অশুভ লোকটাকে তুমি তাড়িয়ে দাও। চোখ বন্ধ করে অচেতন অবস্থায় ঘোরের মধ্যে বিড়বিড় করছিল মেহেনুর। ওর কথা শুনে কপালে ভাঁজ ফেলে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাতিব। ক্ষোভে বুকটা দাউ দাউ করছে ওর। মেহেনুর কি ওকে ছ্যাঁচড়া ভাবলো? কথাগুলো যে জ্বরের ঘরে বলছিল সেটা বুঝে গিয়েছে সে, তাই চুপচাপ মেহেনুরের প্রলাপ শুনছে। ওর উপর থেকে একটু সরলও না মাহাতিম। ওভাবেই ঝুঁকে মেহেনুরের পানে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেনুর তখন তোতলানো সুরে কিছু বলছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে মাহাতিম শক্ত কণ্ঠে প্রশ্ন করল, সেই অশুভ পুরুষ কি তোমায় ছুঁয়েছে? মেহেনুর প্রশ্ন শুনে শুষ্ক গলায় ঢোক গিলল। চোখের পাতা বন্ধ এবং ঘরের মধ্যে দুর্বল কণ্ঠে উত্তর দিয়ে বসল, না। চট করে জিজ্ঞাসু ভঙ্গিতে মাহাতিম ফের প্রশ্ন করল, তাহলে? জীর্ণ গলায় কথা বলতে আড়ষ্ট হয়ে যাচ্ছে মেহেনুর। কণ্ঠ নামিয়ে নিচু সুরে বলল, সে আমার সব কিছু দেখে ফেলেছে। গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে থাকা মাহাতিব হঠাৎ এমন ভঙ্গিমার জবাব শুনে ফিক করে হেসে দিল। উত্তরের জন্য সহাস্য কণ্ঠে বলল, তাই সে তোমার কি কি দেখেছে বলো তো? প্রশ্নটা করতে মেহেনুর আবার চোখ খোলার জন্য বৃথা চেষ্টা করলো, কিন্তু এবারও ব্যর্থ হয়ে চোখের পাতা মুদিয়ে রাখল। জিহ্বা দিয়ে ফ্যাকাশে ঠোঁট ভিজিয়ে নিচু কণ্ঠে বলল, জানি না, আমি কিছু জানি না। মাহাতিম ঠোঁট দুটো চেপে হাসি আটকানোর তীব্র চেষ্টায় আছে। এমন নাদান মেয়ের কাছে থেকে আজগুবি সব উত্তর শুনে মারাত্মক হাসি পাচ্ছে। ইচ্ছে করছে দূরে গিয়ে হাসিটা ঠিকমতো বের করতে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবার ওর কপালে হাত রাখে। তাপমাত্রা আগের মতোই আছে। কপাল থেকে হাতটা যেই সরাবে অমনি তপ্তকর নরম হাত এসে বাধা দিল সেখানে। মাহাতিম নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কপাল থেকে হাত সরিয়ে দিল মেহেনুর। নিজের উষ্ঠ হাত দুটোর মধ্যে মাহাতিমের হাতটা আবদ্ধ করে নিল। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজিয়ে শক্ত করে ধরার চেষ্টা করলো, কিন্তু দেহে সামান্যতম শক্তি না থাকায় শক্ত করে ধরতে পারছিল না। আঙ্গুলগুলো শক্তিহীন হয়ে মাহাতিমের হাতটা ছেড়ে দিতে বসলো। মাহাতিম ড্যাব ড্যাব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতেই আকস্মিকভাবে শক্ত করে ছেড়ে দেওয়া হাতটা খপ করে ধরল। মেহেনুরের উষ্ণ আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুজিয়ে পূর্ণ মায়ায় আঁকড়ে ধরল।
দুর্বল নরম হাতটা শক্ত হাতের অস্তিত্বে টের পেয়ে প্রশান্ত মনে আবারও আবছা দৃষ্টিতে তাকালো। কিছুই দেখতে পেল না। পুনরায় চোখের পাতা বুজে হাত জোড়া নিজের দিকে টানতে লাগলো। মাহাতিমের এক হাত তখন মেহনুরের ডান হাত আঁকড়ে ছিল, আরেক হাত ছিল ওর কানের পাশে বালিশের উপর। মাহাতিম নিজেকে চূড়ান্ত রূপে সংযোগ করার চেষ্টায় ছিল, মেহনুরের এতটা কাছে যে নিজের মনকে আটকানো দুঃসাধ্য ছিল। তবুও প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণ থাকার প্রয়াস করছিল মাহাতিম। ওই মুহূর্তেই সবচেয়ে ধারণাতীত কাজটি ঘটালো মেহনুর। মাহাতিমের হাতের উল্টো পিঠে নিজের লালাপ উষ্ট ঠোঁটজোড়া রাখল। মেহনুরের দিকে দৃষ্টি ফেলে দাঁতে দাঁত চিবিয়ে ফেলল মাহাতিম। মেহনুরের কানের পাশে যে হাতটা ভর রেখেছিল সেই হাতটা 5 আঙ্গুলে বালিশ খামচে ধরল। বুকের ভেতর হৃদযন্ত্রটা উচ্চ মাত্রায় ধড়ফড় করতে লাগলো। সারা দেহে বেগতিক হারে রক্ত ছুটতেছিল। আবারও সেই তুফান, আবারও সেই ঝড়, বারবার সেই আকস্মিক টাইফুনে মাহাতিমের ভেতরটা লণ্ডভণ্ড হচ্ছিল। মেহনুর তখন হাতের উল্টো পিঠের সমস্ত জায়গায় একটু একটু করে স্পর্শ চালিয়ে যাচ্ছিল। নিজের অজান্তেই সেই হাতটাকে নিজের অধিকার হিসেবে ফলাও করছিল। আর 1 মিনিট এই কার্যক্রম চলতে থাকলে আউট অফ মাইন্ড হয়ে যাবে মাহাতিম। সাক্ষাৎ আগুনের সামনে বসে আছে যে, আরেকটু বাড়াবাড়ি হলে নিজেকে সে পুরোপুরি হারিয়ে ফেলবে। এই দৃশ্য যদি রেকর্ড করে দেখানো যেত তাহলে এই মেয়ে বোধহয় গলায় ফাঁস দিয়ে দম ত্যাগ করত। মাহাতিম চটজলদি ওর হাত ছেড়ে দেয়, এক প্রকার ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। পকেট থেকে তাড়াতাড়ি ফোন করতে যেয়ে ভুলবশত পকেট থেকে কিছু ফেলে দেয়, কিন্তু তীব্র উৎকণ্ঠার জর্জরিত হয়ে সেদিকে তাকানো ভুলে যায়। কানে ফোন লাগিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টার নিজের সুরকে তর্জমা করে। ওপাশ থেকে ফোন রিসিভ করে মেইলি সুরটা কৌতূহল কণ্ঠে বলে, ভাইয়া তুমি লাইট নিভিয়েছো কেন? ওর রুমের লাইট নিভিয়ে কি করছো? প্লিজ তাড়াতাড়ি জবাব দাও ভাই, আই নিড অ্যাকুরেট আনসার। মাহাতিম এমন প্রশ্ন শুনে খ্যাপাটে ভঙ্গিতে চিবিয়ে বলল, তোর গালে কাটা কাটা 4টা থাপ্পড় মারা দরকার, মারটা পরে দিচ্ছি। আগে দেখ বাইরে কেউ আছে কিনা, ভালো মতো দেখবি। একটা কাকপক্ষীও যেন বাইরে না ঢুকতে পারে। নিতে চটপট ডানে ও বামে মুখ দেখল, একটু সামনে বারান্দায় রেলিং ধরে নিচের দিকেও তাকালো। কোথাও কেউ নেই। এবার তাহলে শান্তি। ফোনের ওপাশে আশ্বস্ত সুরে জবাব পাঠালো, ডানে বামে উপরে নিচে কোথাও কেউ নেই ব্রো, তুমি জলদি রুম থেকে বেরিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভেতরে মাহাতিম নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো। নিজেও একবার সতর্ক দৃষ্টিতে আশেপাশে দেখে নিল, তারপর নিচের দিকে ইশারা করে চুপচাপ সিঁড়ি ধরে নেমে গেল। মাহাতিম নিজের রুমের দিকে চলে গেল তাড়াতাড়ি। কৌতূহল কমানোর জন্য মেহনুরের রুমের লাইট জ্বালালো নীতি। সবকিছু স্বাভাবিক অবস্থায় দেখে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল, যেন বুকের উপর থেকে এক টান বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাসে দরজা চাপিয়ে মেহনুরের কাছে এসে জ্বর চেক করলো। জ্বর কিছুটা কম অনুভূত হলেও মাহাতিম কেন লাইট বন্ধ করলো সেই উত্তর পেল না এখনো। তাহলে কি করলো এতক্ষণ? দুপুরের তেজি সূর্যটা মধ্য গগনে অবস্থান করছে। মাঠ, উঠোন, আঙ্গিনার গরমের দাপটে খা খা করে উঠছে। দূরের কোনো গাছে বসে বউ কথাকো পাখিটা ছন্দ কাটছে। মাঝে মাঝে যেতটুকু হাওয়া বাড়িয়ে মধ্যে ঢুকছে সেটাও গরমের হালকা হয়ে তেজ বাড়িয়ে দিচ্ছে। মেহনুর স্ফীত ভঙ্গিতে চোখের পল্লব খুলতেই দুপুরের প্রহরটা অনুমান করলো। এত বেলা পর্যন্ত কতদিন পর ঘুমালো জানা নেই ওর। মাথাটা 2 হাতে চেপে শোয়া থেকে উঠে বসলো। কিছু সময় স্থির থেকে তারপর কাঁথা সরিয়ে ফ্লোরে পা রাখলো। এখনো শরীরে দুর্বলতা কাজ করছে, জ্বরের প্রকোপ এখনো অনুভব হচ্ছে, তবে সেটা পূর্বের তুলনায় অনেকটা কম। ফ্লোরে পা দুটো রেখে যেই উঠতে নিবে হঠাৎ একটা জিনিসের দিকে দৃষ্টি পড়ল। কপাল কুঁচকে বস্ত্রটার দিকে তাকিয়ে থাকতেই পাশের টেবিল ধরে নিচে ঝুঁকলো। হাতে সেটা তুলে দেখলো একটা ডিজিটাল সিস্টেমের ঘড়ি। মেহনুর ধীর গতিতে উঠে দাঁড়ালো, ভ্রু দুটো এখনো আগের মতোই কুচকানো। ঘড়িটা কালো, স্ক্রিনটা বর্গাকার। 2 পাশে কোনো বাটন না পেয়ে স্ক্রিনের উপর আঙ্গুল ট্যাপ করলো। অমনি লাল বাতি জ্বলে প্রথমে সময় শো করলো, এরপর স্ক্রিনটা হুবহু মোবাইলের মতো হয়ে গেল। স্ক্রিনের ওয়ালপেপার দেখে বিস্ময় হা হয়ে গেল মেহনুর। ইংরেজিতে ইটালি অক্ষরে লেখা ছিল এম আনসারি।
নামটা শারমিনে দেখে বুঝে গেল ঘড়িটার মালিক মাহাতিম। কিন্তু এই বস্ত্র ঘরে কি করে এলো সেটা ভাবতেই মাথায় হাত দিয়ে বিমূঢ় হয়ে গেল। তার মানে মাহাতিম এখানে এসেছিল, এই রুমে, এই জায়গায় ওই অসভ্য বেহায়া লোকটা আবার এসেছিল। প্রচণ্ড রাগে ঠোঁট শক্ত করে ভেজানো দরজার দিকে ছুঁড়ে মারল ঘড়িটা। কাঠের দরজায় বিকট শব্দ তুলে ফ্লোরে যেয়ে পড়ল সেটা। মেহিনুর স্তব্ধ ভঙ্গিতে শরীরের সব দুর্বলতা ভুলে চুল পেঁচিয়ে খোপা করতে লাগলো। এক্ষুনি দাদাভাইকে ডেকে শায়েস্তা করা প্রয়োজন। বেহায়ার লোক কোথাকার, লজ্জা নেই শরম নেই, বিনা অনুমতিতে রুমে ঢুকে কাহিনী করছে। একে তো বাঁশ দিয়ে তক্তা বানানো উচিত। দানবের মতো বড় শরীর বানিয়েছে, পেশি বানিয়েছে শক্ত। ইনোসেন্ট একটা অ্যাটিটিউড দেখিয়ে সবখানে দাপট দেখাচ্ছে, অথচ লজ্জা নেই একটুও। ঠাস করে চর মেরে ইজ্জতের ফালুদা করা উচিত এই লোকটার। অসভ্য অভদ্র কোথাকার। কে বলবে ডিসেন্ট ফ্যামিলি থেকে বিলং করে। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের চারপাশ ভুলে দরজার বাইরে পা রাখল মেহিনুর। এই সময়টায় সৌভিকার গাছতলায় বসে আড্ডা মারে। নিধিরা সেখানে পেয়ারা খেতে থাকে, বুবুরা গোসলের জন্য লাইন ধরতে থাকে, আর মা, বড় মা, ছোট মা মিলে রান্নাঘরের কাজে থাকে। দাদাভাই নিশ্চয়ই এখন পড়ার কক্ষে বই নিয়ে বসে আছে। মার্জাও এখন রুমের মধ্যে শুয়ে থাকবে, আর ওই অসভ্য বদপুরুষ ইতর লোকটা ফোনের ভিতর ঘুটুর ঘুটুর করবে। সব তথ্যই মেহনুর মাহাদির মাধ্যমে জেনে ফেলেছে। মেহনুর দাদা ভাইয়ের কাছে বিচার দেওয়ার জন্য দু হাতে শাড়ি ধরে সিঁড়ি দিয়ে নামে এবং এক দৌড়ে দিয়ে পড়ার কক্ষে ঢুকে পড়ে। বিশাল বড় চারকোনা কক্ষটা বইয়ের রাজ্য হিসেবে বানানো হয়েছে। হান্নান শেখের সব সাহিত্য রস এখন থেকে আস্বাদিত হয়। কক্ষের ঠিক বাম পাশে 4টা বিশাল বড় সেলফ, ডান পাশে 2টা কাঠের আলমারি রাখা, মাঝখানে একটা গোল টেবিল সাজানো, সেই সঙ্গে 4টা চেয়ার রাখা। বাম পাশের সেলফের ওখান থেকে খুটখুট শব্দ হচ্ছিল তখন। দাদাভাই সম্ভবত বই নামাচ্ছে পড়ার জন্য। মেহনুর সেখানে এগিয়ে গিয়ে একটার পর একটা সেলফ পেরোতেই রাগত সুরে বলছিল, দাদা ভাই, আমি লজ্জার মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার যেই বন্ধুর মেয়ে এখানে এসেছে তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই। ওই লোকটার নামের সম্ভবত মাহাতিম। লোকটা যা করেছে আমি এগুলো নিতে পারি না। তুমি তো জানো আমি তোমার কাছে কিছুই লুকাই না, আজও লুকাবো না। সেদিন সবাই লিয়াকত কাকার বাড়িতে যখন গেল তখন ওই লোক ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরছিলাম, আর ওই লোক তখন বিদ্রুপ পৃষ্ঠের মতো চমকে গিয়ে প্রথম সেলফের কাছে দৃষ্টি আটকে গেল। মেহনুরের ঠোঁট তখন শব্দটা বলার জন্য খুলছিল, সেটা ওভাবেই আটকে রইল, আর স্বাভাবিকভাবে বন্ধ হলো না। চোখের সামনে এখন ব্যক্তিকে দেখে হতভম্ব হয়ে বাক বিতণ্ড হারিয়ে ফেলল। চোখের পলকও যেন পড়ল না। উজ্জ্বল বর্ণের গাটা উপর ডার্ক ব্লু কালারের টি শার্ট ঢাকা, ট্রাউজারটা সাদাটে রঙের অনেকটা। টি শার্টের হাতা যেন ফেটে যাচ্ছে বাইসেন্স মাসুলগুলোর জন্য। অমন পেশিবাহুল বাহু দেখে ভয় পেল মেহনুর। বাঘের মতো এক থাবার হাত ওগুলো। ওই হাতে যদি একটা চটকনা কেউ খায়, নির্ঘাত ওমাগো বলে 2 দিন অজ্ঞান থাকবে। বা ভ্রুটা তীক্ষ্ণভাবে উঁচু করে তোলা, যেন দৃষ্টি দিয়ে গোগ্রাসে খেয়ে ফেলবে। ঠোঁট দুটো শক্ত করে রাখা যেন। বাকিটুকু আর ভাবতে চাইল না মেহনুর। চিন্তার চাকা বন্ধ করে চুপচাপ পিছাতে লাগলো। অনবরত ঢোক গিলতে গিলতে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। তার হাতে থাকা শার্ক হোমসের বইটা যেন ধারালো যন্ত্রের মতো লাগছিল। কিন্তু মেহনুর পিছনে না তাকিয়ে পিছিয়ে যাওয়ার জন্য একটুও বুঝতে পারেনি সে 4 নাম্বার সেলফের সাথে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাহাতিম ওর ভীত চেহারা দেখতেই হঠাৎ সেলফটার দিকে নজর পড়ল, কিন্তু বাধা দেওয়ার আগে যা হওয়ার সেটা ঘটে গেল। সেই সঙ্গে বাড়তি কাহিনী শুকনো ঘটনা হিসেবে যুক্ত হলো, যেটা মাহাতিম খেয়াল করেনি। মেহনুর অস্পষ্ট শব্দে ব্যথার সুরে শিউরে উঠতেই তৎক্ষণাৎ চোখ কুঁচকে ঠোঁট কামড়ে ফেলল, মাথাও নুয়ে ফেলল সাথে সাথে। মাহাতিম ওর দিকে এগুলো ঠিকই, অথচ মেহনুর ওর আগমন দেখে আর পিছল না।
মাহাতিম একদম ওর সামনে এসে দাঁড়ালো। শার্ক হোমসের বইটা মেহনুরের ঠিক মাথার উপর থাকা তার ফাঁকে ঢুকিয়ে বলল, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই ছিল না। আমি তোমাকে কিছু করিনি। অকারণে মনের মধ্যে ভয় ঢুকিয়ে রেখেছ। আমি অতটা অসভ্য নই যতটা তুমি নানার কাছে বিচার দিতে এসেছ। মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো মেহনুর। সামনে দাঁড়ানো দানবীয় মানুষটার মুখটার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা ছিল। মাহাতিম বইটা তাকের ভেতর ঠেলে দিয়ে মেহনুরের দিকে তাকালো। আর তখনই আবিষ্কার করলো মেহনুরের গাল বেয়ে অশ্রুফোঁটা দেদারসে গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ে কিছু হজম করার চেষ্টা চলছে। চেহারার উপর যন্ত্রণার ছাপ লেপটে গেছে, যেটা কয়েক সেকেন্ড আগেও ছিল না। প্রচণ্ড অবাক হয়ে ওর দিকে প্রশ্ন ছুড়ল মাহাতিম, তুমি কাঁদছো কেন? পিঠে কি বেশি ব্যথা পেয়েছো? মেহনুর উত্তর না দিয়ে চোখ আরও তীব্ররূপে কুঁচকে ফেলল। সেলফের ধাক্কা খেয়ে পিঠে এত ব্যথা হবার কথা না। ব্যাপারটা কেমন সোজা ঠেকল না। মাহাতিম ব্যাপারটা তলিয়ে দেখতেই আপাদমস্তক যেই তাকালো, সাথে সাথে বিস্ফোরণ চাহনিতে চেঁচিয়ে বলল, ওই রক্ত কিসের? ওখান থেকে হাত সরাও। চেঁচানো কণ্ঠ শুনে এক দফা শিউরে উঠল মেহনুর। চোখ খুলে মাহাতিমের দিকে তাকালো। চোকাচোকি হতেই থরথর করে কাঁপতে থাকা হাতটা কোমরের ডান পাশ থেকে সরাতে লাগলো। কাঁচা হলুদ রঙের শাড়ি পরোয়া মেহনুর আঁচলের নিচ থেকে হাত বের করে সামনে ধরতেই মাহাতিমের দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। ওর হাত টেনে দেখতেই বাকরুদ্ধ ভঙ্গিতে মাহাতিম সঙ্গে সঙ্গে ওর কোমরের হাত রাখল। জীবনে এই প্রথম দেহের উপর অনাকাঙ্ক্ষিত ব্যক্তির স্পর্শ পেয়ে সমস্ত গা শুদ্ধ কেঁপে উঠল মেহনুরের। মাটির সুগভীর পথে নিজেকে কবর দিতে ইচ্ছে করছিল ওর। তীব্র আক্ষেপের আক্রান্ত হয়ে চোখ বন্ধ করে কেঁদে ফেলল। হাতে ভেজা ভেজা সিক্ত অবস্থা অনুভব করতেই মাহাতিমের দৃষ্টি স্থির হয়ে গেল। গলগল করে রক্তের স্রোতে যেন হাত লেপ্টে যাচ্ছিল।